হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। আজকের আমরা এই নিউটনের যে গতিসূত্র, সেই গতিসূত্রের উপরে সম্ভবত আমরা 5th ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হলো নিউটনের তৃতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্রে যে বিষয়গুলো বলা হয়েছে, ক্রিয়া, প্রতিক্রিয়া, এদের স্বরূপ এবং এদেরকে কিভাবে প্রয়োগ করা যায়। নিউটনের গতিসূত্রকে আমরা কাজে লাগিয়ে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পাব এবং সেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন গতির এক্সপ্লেনেশন করতে পারব। এই কারণে আমাদের ক্ষেত্রে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অ্যাট ফার্স্ট আমাদের যেটা আলোচনা করার বিষয় সেটা হলো এই ক্রিয়া প্রতিক্রিয়া বিষয়টা কি। দেখো, ক্রিয়া প্রতিক্রিয়া তুমি যদি ভাবতে চাও, বড় করে ভাবতে চাও, তাহলে কিন্তু বিষয়টা খুব একটা সহজ নয়। কিন্তু তুমি একটু সহজ করে ভাবো, একটা বস্তু এর উপরে বল প্রয়োগ করছে, এই কি করবে? এই বস্তুর উপরে বিপরীতমুখী প্রতিক্রিয়া দেবে। এই ক্রিয়া আর প্রতিক্রিয়া তাহলে একটা বস্তুতে ক্রিয়াশীল হয় না। ক্রিয়া প্রতিক্রিয়ার স্বরূপ যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে কাজ করে। আর এই ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে কাজ করার জন্য, ধরো একটা বস্তুর উপরে সমান ও বিপরীতমুখী বল পড়েছে, এই ধরো একটা বস্তু, এর উপরে এদিকেও বল পড়েছে, এদিকেও বল পড়েছে, এদিকেও এফ বল, এদিকেও এফ বল, সেক্ষেত্রে এখানে সাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু এই এফ বলটা যদি আলাদা আলাদা বস্তুর উপর পড়ে, ধরো এর উপরে এইদিকে পড়েছে, এর উপরে এদিকে পড়ছে, তাহলে কিন্তু কোনোটারই সাম্য প্রতিষ্ঠিত হবে না। এই কারণে এখানে বলতে হবে যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তবে একটা জিনিস তুমি খেয়াল করো, যে আমি যখন এই পেনটা দিয়ে দেখাচ্ছিলাম, এই পেনটা এর উপরে ক্রিয়া দিচ্ছে, দেখো যতক্ষণ এর সংস্পর্শে আসছে ততক্ষণ এও এর সংস্পর্শে আছে। তাহলে এ যদি ক্রিয়া করে, যতক্ষণে ক্রিয়া করবে ততক্ষণে প্রতিক্রিয়া দেবে। তাহলে এখানে লিখতে হবে 3 নম্বর আমরা যেটা পেলাম ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপ, যে ক্রিয়া যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়াও ঠিক ততক্ষণ স্থায়ী হয়। এইগুলো হলো ক্রিয়া প্রতিক্রিয়ার স্বরূপ। ক্রিয়া প্রতিক্রিয়া দিয়েই আমরা বিভিন্ন ঘটনার ব্যাখ্যা করতে পারি। দেখো, একটা বন্দুক থেকে গুলি নির্গত হলো, সেটা ক্রিয়া। গুলি বেরিয়ে যাওয়ার কারণে বন্দুকটা পেছনের দিকে প্রতিক্ষিপ্ত হচ্ছে। একটা রকেটকে উপরের দিকে ছোড়া হলো, রকেট থেকে বেরিয়ে আসছে জ্বালানি দ্রুত বেগে, আর তার জন্য সামনের দিকে তার উপর একটা ঘাত প্রযুক্ত হচ্ছে, যেটাকে আমরা থ্রাস্ট বলি। সেই থ্রাস্টের কারণে রকেটটা উপরের দিকে চলে যাচ্ছে। একটা পাখি, সে যখন ডানার ঝাপটা দিয়ে বাতাসে ক্রিয়া করছে, বাতাস প্রতিক্রিয়া দিচ্ছে ওর ডানার ওপর, তার ফলে পাখিটা সামনের দিকে এগিয়ে যেতে পারছে। আমরা যে হাঁটছি, আমরা কি করছি? আমরা যখন হাঁটি তখন আমরা একটু কোণ করে ভূমির সঙ্গে পাটা চাপ দিই। ভূমি কি করে? সেই কোণে প্রতিক্রিয়া দেয়। এই রকম করে প্রতিক্রিয়া দেওয়ার ফলে প্রতিক্রিয়ার একটা অংশ, এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, আর কস থিটা, এই অংশটা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এরকম বহু উদাহরণ যেখানে আমরা প্রতিক্রিয়া এবং ক্রিয়া এই দুটো বিষয় দেখতে পাই। দেখো, এই ক্রিয়া প্রতিক্রিয়া
এই ক্রিয়া প্রতিক্রিয়া যখন হয় দুটো বস্তু বা একাধিক বস্তুর মধ্যে, আমরা দুটো বস্তু নিয়ে ভাববো, দুটো বস্তু নিয়ে করতে পারলে আমরা তৃতীয় বস্তু নিয়েও ভাবতে পারবো। এই কারণে আমরা প্রথমে একটা বস্তু সংস্থা বলতে আমরা দুটো বস্তুর কথা ভাববো। এই হলো একটা বস্তু, এই হলো একটা বস্তু। এই দুটো বস্তুর হয় গতিবেগ আছে, নয়তো নেই, যাই হোক একটা আছে। এদের মধ্যে যে কোনো একটা বস্তুর গতিবেগ থাকলে হবে, অথবা দুটো বস্তুর গতিবেগ থাকলেও চলবে। সেক্ষেত্রে এদের মধ্যে যদি সংঘর্ষ হয়, সেক্ষেত্রে কি হয় না, এদের ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। রৈখিক ভরবেগ কি না, ভর ইন্টু বেগের, যে ভর একটা স্কেলার রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি, এদের সমন্বয়ে, এদের গুণনে যে রাশিটা গঠিত হয় তাকে আমরা বলি রৈখিক ভরবেগ। এই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে কিন্তু এর কিছু যায় আসে না। এর বলতে কার না, একটা সংস্থার মোট রৈখিক ভরবেগ ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে, অর্থাৎ সংঘর্ষের কারণে, ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে, সংঘর্ষের আগেও পরে যে ভরবেগ থাকে, মোট যে রৈখিক ভরবেগ থাকে, সেই রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। রৈখিক ভরবেগ কিন্তু ধ্রুবক থাকে। রৈখিক ভরবেগ কেন বলা হচ্ছে না, কৌণিক ভরবেগ বলে একটা বিষয় আছে, যেটাকে আমরা এল দিয়ে লিখি আর ক্রস পি। রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ, সেটা নিয়ে পরে আলোচনা করা হবে। এখন যেটাকে বলছি এইটাই যে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ হলো এই রাশিটা, এই রাশির কোনো পরিবর্তন ঘটবে না একটা সংস্থার জন্য, যদি সেই সংস্থার উপর বাহ্যিক বল, এক্সটার্নাল ফোর্সের ভ্যালু 0 হয়। কোনো সংস্থার উপর যদি বাহ্যিক বলের মান 0 হয়, সেই সংস্থার মধ্যে থাকা বস্তুগুলো মধ্যে যা ক্রিয়া প্রতিক্রিয়া হোক না কেন, তার রৈখিক ভরবেগের কোনো রূপ পরিবর্তন ঘটবে না। এটা পদার্থবিজ্ঞানের একটা ফান্ডামেন্টাল সংরক্ষণ সূত্র, এটা তোমরা মনে রাখবে। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, LCLM, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ধরো এখানে এই বস্তুটার m1 ভর u1 বেগে যাচ্ছিল, এই বস্তুটার ভর m2 u2 বেগে যাচ্ছিল। তাহলে এই সংস্থা, এখানে যদি আমি দুটো বস্তু নিয়ে ভাবি, এই বস্তু দুটোর যে সংস্থা, সেই সংস্থার ভরবেগকে আমরা দেখছি যে একটা রেখা বরাবর রয়েছে। এই কারণে এখানে আর ভেক্টর রাশির চিহ্ন দিয়ে প্রকাশ করা দরকার হয় না, আমরা সমস্ত ভরবেগ হচ্ছে একটা রেখা বরাবর নিচ্ছি। তাহলে আর তাকে খামোখা আমি ডিরেকশান দিয়ে লিখতে যাব কেন, সে তো একটা রেখাতেই আছে। তাহলে আমি এই রেখা বরাবর এর ভরবেগ আমি কি বলবো, m1 u1। এই রেখা বরাবর, একই রেখা বরাবর এর ভরবেগ কি বলবো, m2 u2। তাহলে মোট ভরবেগ কত হবে, এইটা হলো সংঘর্ষের আগে, এখনো তাদের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা সংঘর্ষ হয়নি। এবারে মনে করলাম যে এদের মধ্যে সংঘর্ষ ঘটবে। কখন সংঘর্ষ ঘটবে না, এইটা যদি বড় হয়, u1 যদি u2 এর থেকে বড় হয়, অর্থাৎ এ ধরো আস্তে 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 যাচ্ছে, 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এ 2 মিটার পার সেকেন্ড বেগে গেলে কি হবে, একটা সময় এ এখানে গিয়ে ধাক্কা লাগাবে। ধাক্কা লাগানোর পরে যে ভরবেগ হবে, সেই ভরবেগের মান ধরা যাক এইরকম। ধাক্কা লাগানোর পরে m1 ভরের বেগ হলো v1 আর m2 ভরের বেগ হলো v2। তাহলে এখানে কি হবে, এর রৈখিক ভরবেগ কত হবে, m1 ইন্টু v1, এর রৈখিক ভরবেগ কত হবে, m2 ইন্টু v2। তাহলে অন্তিম ভরবেগ যদি বলি, মোট অন্তিম ভরবেগ, এই মোট অন্তিম ভরবেগ হবে m1 v1 প্লাস m2 v2। এখন
এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এলসিএলএম বলছে এই দুটোর মান সমান হবে যখন বাহ্যিক বল অর্থাৎ এই সংস্থার ওপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি। তাহলে আর একবার আমি বলছি, এটা হলো প্রাথমিক রৈখিক ভরবেগ। প্রাথমিক রৈখিক ভরবেগ কার? না পুরো সংস্থার। আরও একটু ভালো করে বললে যে বস্তুগুলোর মোট অর্থাৎ একটা সংস্থার মোট রৈখিক ভরবেগ, মোট প্রাথমিক রৈখিক ভরবেগ, আর এটা হলো একটা সংস্থার মোট অন্তিম রৈখিক ভরবেগ। এই দুটোর মান সমান হয় এই কন্ডিশানে। এইটাকে প্রুভ করা যায় তৃতীয় গতিসূত্র থেকে। তাহলে তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি করব, আজকের বিষয় তোমরা খাতা পেন নিয়ে তোমরা সুন্দর করে একটা নোট তৈরি করো। আজকের আলোচনা হলো থার্ড লজ অফ মোশন থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিষ্ঠা। থার্ড লজ অফ মোশন থেকে আমরা কি করব, থার্ড ল অফ মোশন থেকে আমরা এলসিএলএম প্রতিষ্ঠা করব, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। বেশ, আমরা এই ছবিটা মুছে দিলাম, ভালো করে ছবি আঁকবো। দেখো আমরা সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে ছবি আঁকবো। এইখানে একটা বস্তু m1 u1 বেগে যাচ্ছিল, আর এখানে একটা বস্তু m2 u2 বেগে যাচ্ছিল। এখন u1 গ্রেটার দেন u2 একটা জায়গায় গিয়ে কি করবে না তাদের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ ঘটবে। এ কে ঠেলবে, এ কে এদিকে প্রতিক্রিয়া দেবে। কেন না তুই আস্তে আস্তে যাচ্ছ, চল চল, এরকম করে সে কি করবে, একে ঠেলবে, আর এ তার জন্য এর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে। এই হলো সংঘর্ষের সময়। আর সংঘর্ষের পরে কি হবে না, এইদিকে এটা হলো m1, এটা হলো m2, এটার বেগ আবার একটা আলাদা হবে, এটার বেগ আলাদা হবে v1, কিন্তু আলটিমেট এর ভরবেগ হবে m1 u1 প্লাস m2 u2 p1, আর এখানে p2 ইকুয়ালস টু হবে m1 v1 প্লাস m2 v2। এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা ইকুয়ালস টু এইটা, তাহলেই আমরা এলসিএলএম প্রমাণ করতে পারবো। আর কোন সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে? থার্ড ল অফ মোশন, নিউটনস থার্ড ল। এইটাকে আমরা এটা দিয়ে আমরা প্রকাশ করব। দেখো এখানে আমার m1 আর এখানে m2। m1 কি করছে, m2-র উপর বল দিচ্ছে। m2-র উপর যে বল দেওয়া হয়, ধরো F21 আমি লিখলাম, কার উপর প্রযুক্ত বল? 2-এর উপর। কার দ্বারা? 1-এর দ্বারা। প্রথম বস্তুর দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বল F12 সমান হবে দ্বিতীয় বস্তু দ্বারা, দেখো 1 2 দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। এখন এই বলটা কি না, এই বলটা হলো ক্রিয়া। দেখো প্রথম বস্তুটা ওকে প্রথমে ঠেলছিল, এ তার জন্য প্রথম বস্তুর উপর প্রতিক্রিয়া দিয়েছে। তাহলে এই যে বলটা প্রথম বস্তুর উপর বল, প্রযুক্ত বল, এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত, এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি কি না, ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান, শুধু তাই নয় বিপরীতমুখী। বিপরীতমুখী হলে এটা তো বল,
বল কি হয়, বল একটা ভেক্টর রাশি, বিপরীতমুখী হলে এখানে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। আর একটা জিনিস জেনেছিলাম কি, একটু আগে আমরা লিখেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপে, মনে করো যে এরা সমান সময়ব্যাপী কাজ করে। ধরি ক্রিয়া প্রতিক্রিয়া টি সময়ব্যাপী কাজ করে, তাহলে টি সময় ধরি এইটা করলে এটাও টি সময়। আমরা কি করলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এর সঙ্গে টি 1 গুণিতক টি করে পাই। কি হবে, F21 ইন্টু টি সমান মাইনাস F12 ইন্টু টি। এই যে একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলো একটা বস্তুর উপর কি হলো, বল প্রযুক্ত হলো, কত সময় ধরে হলো, টি সময় ধরে। তাহলে কি হয়, আমরা আগে জেনেছি বলের ঘাত, বল গুণিতক সময়, বল গুণিতক সময় সমান বলের ঘাত। এইটা আমরা জেনেছি, বল গুণিতক সময় সমান বলের ঘাত। এই কথাটা আমরা কিন্তু আগেই জানি। আর বলের ঘাত সমান কি, ভরবেগের পরিবর্তন। কারেক্ট, ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে আমরা বলছি কি, প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল এইটা। তাহলে এটা কার উপর প্রযুক্ত বল, দ্বিতীয় বস্তুর উপর। তাহলে এইটা যখন আমি বলছি F2 ইন্টু টি, এটা কার ভরবেগের পরিবর্তন, ইয়েস, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে F21 ইন্টু টি সমান দ্বিতীয় বস্তুর এখানে 1 নম্বর সমীকরণ আর এখানে 2 নম্বর সমীকরণ। দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। দ্বিতীয় বস্তুর ভরবেগ আগে কত ছিল, এইটা ছিল, পরে কত হয়েছে, এইটা হয়েছে। তাহলে এইটা মাইনাস এইটা, পরে যা মাইনাস আগে সেটাই হবে পরিবর্তন। তোমার এখানে এইটা হবে m2 v2 মাইনাস m2 u2। এবারে F12 ইন্টু টি মানে কি, F12 মানে কি, দেখো এখানে লেখা আছে F12 হলো দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। যার উপর বল প্রয়োগ করছি তারই তো ভরবেগের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে বল গুণিতক সময়, এটাকে আমরা কি বলবো, বলের ঘাত। এটা প্রথম বস্তুর উপর বলের ঘাত। তাহলে কি হবে, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, এটা হবে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন, প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন এইটা কি হবে, তাহলে প্রথম বস্তুর ভরবেগ কত ছিল, এইটা ছিল, কত হলো, এইটা হলো। তাহলে কত মাইনাস কত হবে, হলো যেটা, মাইনাস ছিল যেটা, হলো কোনটা, m1 v1, ছিল কোনটা, m1 u1। এই দুটোকে আমি এইখানে বসিয়ে দেব। F21 ইন্টু টি 1 নম্বর, এবার 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই F21 ইন্টু টি সমান m2 v2 মাইনাস m2 u2, এইটা। আর এইটা কি হবে, মাইনাস চিহ্ন দিয়ে বসাতে হবে। দেখো F12 ইন্টু টি, তার আগে একটা মাইনাস আছে, তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়ে মাইনাস দিয়ে এটাকে লিখবো m1 v1, এটাকে একটু মুছে দিতে হবে, m1 v1 মাইনাস m1 u1। তাহলে এখানে কি হবে, বা m2 v2 মাইনাস m2 u2 সমান মাইনাস m1 v1 প্লাস m1 u1। এবার এটাকে আমি এদিকে আনবো, কি হবে, m2 v2 প্লাস m1 v1 সমান m1 u1 প্লাস m2 u2।
কি এবার কি পেলে বলে ফেলো, কি পেলে? দেখো m1u1 প্লাস m2u2 কোথায় ছিল? এটা কি মোট প্রাথমিক ভরবেগ। এইখানে আমি p1 বসাবো। আর m1v1 প্লাস m2v2 এটা কি মোট অন্তিম ভরবেগ, এখানে আমি p2 বসাবো। অর্থাৎ মোট প্রাথমিক, এখানে বাহ্যিক বল অনুপস্থিত, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। যা হয়েছে এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াটাকে অত বাইরের বল বলা যাবে না, বাহ্যিক বল বলা যাবে না, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি। এখানে আমার কি হয়েছে না, এখানে শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি কি p1 সমান p2, অর্থাৎ F এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় বাহ্যিক বলের অনুপস্থিতিতে p1 ইকুয়ালস টু p2 হয়। মোট প্রাথমিক ভরবেগ মোট অন্তিম রৈখিক ভরবেগ মানে এখানে রৈখিক ভরবেগের সঙ্গে সমান হয়। এটাকেই আমরা বলি ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এইটা আমরা বুঝতে পারলাম যে সোজা কথায় মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। হ্যাঁ, এফ এক্সটার্নাল ইকুয়ালস টু 0 হলে ডেল্টা পি উইল নট বি চেঞ্জড। তাহলে এখানে কি হবে? ডেল্টা পি 0 হবে। এরকম একটা এক্সাম্পল দেওয়া যাক। কোশ্চেন 1, ধরো এরকম একটা বস্তু ছিল 5 কেজি ভরের, তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। এখানে একটা বস্তু আছে 15 কেজি ভরের, তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। এদের মধ্যে ধাক্কা হলো, এটা সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে এর বেগ হয়ে গেল, ধরো এর বেগ হলো ওই 8 মিটার পার সেকেন্ড 5 কিলো ভরের বস্তুটার। তাহলে এই 10 কিলো ভরে 15 কিলো ভরের 15 কিলো ভরের কিলোগ্রাম ভরের বস্তুটার বেগ কত হবে? এই রকম একটা কোশ্চেন দিল, তুমি ইজিলি পেরে যাবে, কারণ তুমি জানো LCLM, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তুমি এখানে দেখেছো এফ এক্সটার্নাল ইকুয়ালস টু 0, বাহ্যিক বল অনুপস্থিত। তাহলে প্রাথমিক ভরবেগের সমষ্টি, মোট প্রাথমিক ভরবেগ আমরা বলবো সমান হবে মোট অন্তিম ভরবেগ m2v2। এইখানে আমি v2টা বের করতে যাচ্ছি। m1 কত? 5, u1 কত? 10, m2 কত? m2 হলো 15, u2 কত? 5, m1 5, v1 8। তাহলে কি হবে? 15 ইন্টু v2। এখানে একটাই রাশি অজানা, তাহলে আমি এখানে 50, 15 5 75, 50 আর 75 125, ঠিক লিখেছি? 125 ঠিক লিখেছি। 40 প্লাস 15 ইন্টু ভিটি। তারপরে আমি কি করব? 40 এখান দিয়ে নিয়ে আসবো, 5 হবে আর 8 হবে 50 v2। তাহলে v2 ইকুয়ালস টু হবে 85/15। 5 কেটে যাবে, 17 5 85/3 সমান হবে, ঠিকঠাক লিখছি? সমান হবে কত? এখানে 10 ছিল, এর 8 হয়ে গেছে, তাহলে এর 5 ছিল, একটু বেশি হবে, হ্যাঁ ঠিকই আছে। 3 5 15 আর 3 7 21, মানে এটাকে 20 ধরে 21 ধরেছি, প্রায় বলে লিখব, এত হবে প্রায়। এইভাবে তুমি একদম সিম্পল নিউমেরিক্যাল থেকে শুরু করবে, আস্তে 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 তোমাকে আরেকটু কঠিনে যেতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল ফার্স্ট কোশ্চেন। তাহলে এর আলটিমেট যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটিটা কত হবে? 5.7 মিটার পার সেকেন্ড। এবারে একটা প্রবলেম তোমাকে দিল যে 50 গ্রাম, সরি 50 নয় আরও কম, 10 গ্রাম ভরের একটি গুলি
300 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লককে বিঁধল, গুলিটা বিঁধল। তারপরে এরপর এরা একসঙ্গে চলতে, মানে আটকানো অবস্থায়, একসঙ্গে চলা মানে কি, একসঙ্গে আটকে গেছে, চলতে শুরু করলো। এদের অন্তিম বেগ কত এইরকম একটা প্রবলেম আছে ধরো। তাহলে তুমি কি করবে, এই হচ্ছে ব্লক, এই হচ্ছে গুলি গিয়ে এখানে আটকে গেল ব্লকে। তারপরে ব্লক কি করবে, পেটে গুলি নিয়ে ছুটছে। এই হলো কি ব্যাপার। এম ধরো, তাহলে এখানে কি হবে, এম প্লাস এম। এর বেগ ইউ ধরো, আর এর বেগ ইউ ইকুয়ালস টু 0 ছিল। দেখো একটি কাঠের ব্লকে বিঁধল, বেগে একটি কাঠের ব্লকে, সাধারণত কাঠের ব্লক তো আর ছোটে না। এখানে তোমাকে কোশ্চেন দেখে কমন সেন্স করতে হবে যে কাঠের ব্লকে বিঁধলো বলেছে মানে এই ব্লকটা স্থির ছিল। আর এখানে এই তলটা কিন্তু মসৃণ অনুভূমিক তল, অন্য কিছু হলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এক্ষেত্রে ভি এর মান কত হবে, দেখো P1 ইকুয়ালস টু P2, কারণ কি F external ইকুয়ালস টু 0, বিকজ F external ইকুয়ালস টু 0। LCLM থেকে আমরা এটা বলতে পারছি। এবার P1 কত, mu প্লাস m ইন্টু 0। P2 কত, এখন দুটো ব্লক আর গুলি একটাই হয়ে গেছে বস্তু, তাহলে m প্লাস এই বস্তুটার ভর ইন্টু বেগ, এইটা হবে। এম এর ভ্যালু কত, 10 গ্রাম। একে কি করতে হবে, একটি কাঠের ব্লকের ভর দেওয়া হয়নি, একটি কাঠের ব্লকের ভর এখানে দিতে হবে 1 কেজি কাঠের ব্লকে বিঁধল। তাহলে এখানে কি হবে না, m/1000, আমি এটাকে কিলোগ্রামে নিয়ে গেলাম, 10 গ্রামকে কিলোগ্রামে নিয়ে গেলাম। ইউ এর ভ্যালু কত, 300, এটা তো 0 হলো, সমান আমি কি লিখব, এখানে এমটার ভ্যালু লিখব 0.01 প্লাস এম এর ভ্যালু এখানে 1 কেজি। আর ভি এর ভ্যালু জানতে চাইছে। এবারে তোমাকে হিসেব করে নিতে হবে, 0 0 0 3টা 0 কেটে গেল, তাহলে কি হবে 3 সমান 1.01 ইন্টু ভি। এখান থেকে তুমি যদি সলভ করো, ভি সমান হবে 3/1.01। 3কে 1.01 দিয়ে ভাগ করলে কত হার হবে, 2.999 মিটার পার সেকেন্ড হবে অ্যান্সার। এইভাবে তোমাকে ফটাফট প্রবলেমগুলো সলভ করে ফেলতে হবে। এবারে যেহেতু রৈখিক ভরবেগ একটা ভেক্টর রাশি, এবারে ভেক্টরের কনসেপ্ট দিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে আমি একটা প্রবলেম তোমাকে বলছি। যদি বলে যে 5 কেজি ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড, এটি 10 কেজি, 10 কেন বারবার দিচ্ছি, 15 কেজি ভরের একটি বস্তু যার প্রাথমিক বেগ, ওটাও একই করে দিই 2i ক্যাপ, না একই বেগ হলে ধাক্কা লাগার সমস্যা আছে তাই তো। বেশ, তাহলে তুমি কি করবে, এটাকে করে দাও i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড। আর এটা তো প্লেনে চলছে, একটা প্লেনের মধ্যে ও আছে এও আছে। এবারে কি হলো না, এদের মধ্যে সংঘর্ষ ঘটলো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর এটা গেল i প্লাস 2j ক্যাপ। সংঘর্ষ কোথাও না কোথাও ঘটবে, কোনো অসুবিধা নেই।
কারণ সমান্তরাল সরল রেখা না হলে সে কোথাও না কোথাও ছেদ করে। এখানে আমরা ঘটবে এটা বুঝতে পারছি, যার প্রাথমিক বেগ আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড। এরা সংঘর্ষ ঘটালো, একটি ভরের বস্তুর প্রাথমিক বেগ এত এবং একটি 15 কেজি ভরের একটি বস্তু যার প্রাথমিক বেগ এত, এরা সংঘর্ষ ঘটালো, এবং সংঘর্ষের ফলে পরস্পর জুড়ে গেল, অন্তিম বেগ কত? তাহলে জুড়ে গেছে, তার মানে একটা সংস্থা হয়ে গেছে, একটা বস্তুতে পরিণত হয়েছে, দুটো বস্তু ছিল। মোট প্রাথমিক ভরবেগ আর মোট অন্তিম ভরবেগ এখানে বের করতে হবে। ধরি অন্তিম বেগ সমান v, তাহলে মোট প্রাথমিক বেগ অ্যাকর্ডিং টু LCLM থেকে আমরা পাই কি, মোট প্রাথমিক ভরবেগ সমান মোট অন্তিম ভরবেগ। কি হবে? মোট প্রাথমিক ভরবেগ কত না 5 × 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 15 কেজি 15 × i ক্যাপ প্লাস 2j ক্যাপ। মোট অন্তিম ভরবেগ কত হবে না, দুটো জুড়ে গেছে, 5 এখন হয়ে যাবে 5 প্লাস 15 × v। দুটো এখন একটাই বস্তু হয়ে গেছে। এটা হলো প্রথম বস্তুটার প্রাথমিক ভরবেগ, এটা হলো দ্বিতীয় বস্তুটার প্রাথমিক ভরবেগ, তাহলে মোট প্রাথমিক ভরবেগ। আর এটা প্রথম আর দ্বিতীয় বস্তুর মোট ভর, কারণ তারা একসঙ্গে আছে এখন, ইনটু এদের বেগ, এদের একই বেগে নিয়ে চলছে, একসঙ্গে জুড়ে গেলে আর কি হবে, একই বেগে চলবে। তাহলে এটাকে আমি কি পাবো না, এটা পাবো 20v সমান, এখানে পাবো 5 × 2 = 10 আর 15 25i ক্যাপ, 5 × 3 = 15, 15 প্লাস 30, তাহলে হবে 15 প্লাস 30 45j ক্যাপ। আরেকবার দেখে নাও, 5 × 2 = 10 আর হচ্ছে 15 × 15, 10 + 15 25i ক্যাপ, 5 × 3 = 15, 15 + 15 = 30, 15 আর 30 45j ক্যাপ। সেখান থেকে আমি v পাবো, 25কে 20 দিয়ে ভাগ করলে কত হবে, 5 × 4 12.5/10, তাহলে কী হবে 1.25i ক্যাপ। আর এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে, 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 22.5, তাকে আরও 10 দিয়ে ভাগ করলে 2.25 যে ক্যাপ মিটার পার সেকেন্ড। এই হলো গিয়ে তাদের কম্পোজিটলি তারা একসঙ্গে যে বেগে যায় তার হিসেব। কত বেগে চলতে থাকলো না, এই বেগে চলতে থাকলো। এবার কোশ্চেন নাম্বার 4, একটা তোমরা বাজি ফাটাও, তোমরা দিওয়ালির সময় কি করো, বোমা ফাটাও, বোমা বলো তোমরা। সেই বাজি ফাটানোর সময় ধরো একটা বোমের বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হলে কি হয়, বোমের টুকরো টুকরো হয়ে যায়, চারদিকে ছিটকে চলে যায়, সেই রকম একটা বিস্ফোরণ ধরো হয়েছে। সেক্ষেত্রে 3টি খণ্ডে, ওর যে ভর ছিল, আগের যে ভর ছিল সেই ভর 3টি খণ্ডে ভেঙে গেছে। 3টি খণ্ডে ভেঙে যাওয়ার ফলে একটা খণ্ড একদিকে গেছে, আর একটা খণ্ড আরেক দিকে যাচ্ছে, আর একটা খণ্ড আরেক দিকে যাবে। তাহলে আপাতভাবে তোমার মনে হতে পারে কি, এদের তো ভরবেগই ছিল না, আবার এরা ভরবেগ পেল কি করে। ফার্স্ট কিন্তু এটা স্টুডেন্টদের মনে হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তুমি লক্ষ্য করো, রৈখিক ভরবেগ, ভেক্টর রাশি, মোট প্রাথমিক ভরবেগ 0 ছিল, তাহলে মোট অন্তিম ভরবেগও 0 হবে। তারা বিভিন্ন ডিরেকশানে যাচ্ছে, 3টি ভেক্টরের লব্ধি 0 হবে।
কেমন করে ফেলা যাক। প্রথমে বলো যে একটি 5m ভরের বোমা ফেটে তিনটি খণ্ডে ভেঙে গেল। 3টি খণ্ডে ভেঙে গেল 1:2:2 অনুপাতে, ভরের অনুপাতে। ভেঙে গেল 1:2:2 ভরের অনুপাতে। প্রথম খণ্ডটি অনুভূমিক দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে, দ্বিতীয় খণ্ডটি এটাকে 10 নয় 30 করে দাও, একটু বোমা তো বেশ জোরে জোরে যাবে। 30 মিটার পার সেকেন্ড বেগে দ্বিতীয় খণ্ডটি 20 মিটার পার সেকেন্ড বেগে। এটা ছিল কোন দিকে? অনুভূমিক দিকে। দ্বিতীয় খণ্ডটি উলম্ব দিকে ছুটল। তৃতীয়টির বেগের মান ও দিক কি হবে? এরকম একটা প্রশ্ন দিল তোমাকে, তুমি কি ছেড়ে দিয়ে আসবে? অবশ্যই না, কারণ তুমি ফিজিক্স টাইমের স্টুডেন্ট। সেখানে কি হবে না, এইখানে প্রথমে 3টে খণ্ডকে ভাগ করো দেখি। 5m, ফার্স্ট খণ্ডটার ভর কত? 1, আনুপাতিক ভাগ হার কত? 1/2 + 2, তাহলে 1/5 সমান m। দ্বিতীয় খণ্ডের ভর কত হবে? 5m × 2/1 + 2 + 2 সমান 2m। আর তৃতীয় খণ্ডের কথা তো বলার অপেক্ষা রাখে না, 2m। 3টে খণ্ড তৈরি হলো। 3টে খণ্ডের মধ্যে একটা খণ্ড যাচ্ছে এদিকে, সেই খণ্ডটা কত? m। তাহলে m ইন্টু কত বেগে যাচ্ছে? 30। কি হবে? m × 30, ইউনিট ছাড়। আর একটা যাচ্ছে উলম্ব দিকে, বেশ উলম্ব দিকে উপরের দিকেও করতে পারো। এই তাহলে কি হবে? উলম্ব দিকে মানে ঊর্ধ্ব দিকেই থাকুক। 2m × 20, তাহলে কত হবে এখানে? তাহলে এই দিকটা P1 আমি করে দিলাম কত? 30m। আচ্ছা, P2 = কত বললাম? 2 × 20 মানে হবে 40m ইউনিট। এগুলোর ইউনিট আছে, m এর ইউনিট যেহেতু এখানে খুলসা করে বলেনি, আমি কেন কিলোগ্রাম নিজে থেকে বসাতে যাব। যাই হোক, তাহলে তৃতীয়টা এই দিকে আসবে। কেন স্যার এই দিকে হঠাৎ করলেন কেন? না দেখো, তোমাদের ভেক্টরের কনসেপ্ট আছে। তোমরা যদি বলো এটা P3, P1 একটা ভেক্টর, P2 একটা ভেক্টর, এদের যোগফলকে 0 হতে হবে। কেন না, প্রাথমিকভাবে বোমটা স্থির অবস্থায় ছিল, মোট রৈখিক ভরবেগ 0 ছিল। এখনও এদের ভরবেগের সমষ্টি 0 হতে গেলে কি করতে হবে না, যে কোনো দুটোর লব্ধি তৃতীয়টির সমান ও বিপরীত হতে হবে। মনে আছে? হ্যাঁ স্যার, ওখানে ছিল, ভেক্টরে ছিল 3টে বলের লব্ধি কখন 0 হয় না, দুটোর লব্ধি যদি তৃতীয়টি সমান ও বিপরীত হয়। সেখানে ত্রিভুজ সূত্র, ল্যামির সূত্র, এই সমস্ত কিছু পেয়েছো। সেখানে তোমরা দেখেছো দুটো বলের লব্ধি তৃতীয় বলের সমান ও বিপরীতমুখী। আর এখানে ভেক্টর, এটা বল না হতে পারে, এটা রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ক্ষেত্রেও এটা সমান হবে, P1 + P2 = হবে -P3।
এর বলের সমান ও বিপরীতমুখী। তাহলে আমরা কি পাবো? এটাকে যদি আমি মড নিই, এর মড পেয়ে যাব। এর মড কি হবে? p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস এর মড করে স্কোয়ার করে দেবো, নাহলে আমাকে বর্গমূল লিখতে হবে। যেটা খুশি তোমরা লিখবে, তোমাদের ফ্রিডম আছে। 2p1 p2 cos থিটা সমান p3 স্কোয়ার। এবারে স্যার কি করবেন না, দেখো এখানে উলম্ব আর অনুভূমিক দিক দিয়ে দিয়েছে। p1 আর p2 এর মধ্যে কোণের মান 90 ডিগ্রি, এটা হয়ে যাবে 0। তাহলে হবে p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার ইকুয়ালস টু p3 স্কোয়ার। এইটা হলো রিলেশন। এই রিলেশন থেকে তুমি ইজিলি পেয়ে যাবে p3 এর ভ্যালু। p3 এর ভ্যালু কত হবে? তাহলে p3 ইকুয়ালস টু p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার। p1 স্কোয়ারের ভ্যালু কত? 30 m স্কোয়ার। p2 স্কোয়ারের ভ্যালু কত? 40 m স্কোয়ার। এবারে 30 স্কোয়ার আর 40 স্কোয়ার করলে কত হয়? 50 স্কোয়ার m। তাহলে এটা কত হবে? 50 m। এই বস্তুটার ভর কত? p3 এর ভ্যালু আমরা পেলাম 50 m, তার ভর কত? 2m। তাহলে তার গতিবেগ পেয়ে যাব, এইখানে পেয়ে যাব p3 সমান হচ্ছে 50 m। তাহলে p3 হলো তৃতীয় বস্তুর রৈখিক ভরবেগ। তৃতীয় বস্তুর ভর গুণিতক বেগ আমি জানি না, সমান হবে 50 m। m কেটে যাবে, v হবে 25 মিটার পার সেকেন্ড। তৃতীয়টির বেগের মান আমি পেয়ে গেলাম। আর দিক পাওয়া সে তো খুবই সহজ ব্যাপার। দেখো এর দিক মানে কি? এই উলম্বের সঙ্গে দিক নিতে পারো, অনুভূমিকের সঙ্গে। অনুভূমিকের সঙ্গে এই কোণটা যত, এই কোণটাও তত। এটা যদি আমি আলফা করি, এটাও হবে আলফা। তাহলে ট্যান আলফা সমান কত পাবো? বলবো যে অনুভূমিকের সঙ্গে আলফা যে মানটা আমি বেরোবে, ধরা যাক আমি 15 ডিগ্রি বেরোলো, বলতে হবে অনুভূমিকের সঙ্গে 15 ডিগ্রি কোণে নিচের দিকে ওই তৃতীয় বস্তুটি 25 মিটার পার সেকেন্ড বেগে ছুটবে। আবার আমি রিপিট করছি, আমি এখানে আলফাটা বের করে নিই, তারপরে আমি আরেকবার উত্তরটা রিপিট করব। এখানে আলফা কত হবে? আলফাটা তো বেশ ভালো আসবে, তোমাদের খুব পছন্দের এটা, কারণ তোমরা এই ট্যান আলফা সমান 4-এর এটা হবে 4/3, 40 m বাই 30 m সমান হবে 4/3। এটা তোমরা বড্ড ভালোবাসো। আলফা ট্যান আলফা সমান 4/3 হলে আলফা এর মান 53 ডিগ্রি, প্রায় 53 ডিগ্রি। ট্যান আলফা সমান হচ্ছে 4/3 পাবে, তাহলে আলফা পাবে 53 ডিগ্রি। এই 53 ডিগ্রি অর্থাৎ অনুভূমিকের সঙ্গে 53 ডিগ্রি কোণে নিচের দিকে এই বস্তুটা ভালো করে দেখো, একটা খণ্ড এইদিকে ছুটে চলে গেছে, আর একটা খণ্ড এইদিকে উঠে গেছে, আর একটা খণ্ড এইদিকে আসে। তাহলে তুমি কি বলবে? অনুভূমিকের সঙ্গে কোণটা তুমি পেয়ে গেছো 53 ডিগ্রি। অনুভূমিকের সঙ্গে 53 ডিগ্রি কোণে নিচের দিকে তৃতীয় খণ্ডটি 25 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে থাকবে। একেবারে ক্লিয়ার? বেশ, আজকের আমরা এই কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত আলোচনা করলাম। এবারে আমরা এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে একটা বিশেষ অ্যাপ্লিকেশনে কাজে লাগাবো। সেই অ্যাপ্লিকেশনটা কি না, বন্দুকের প্রতিক্ষেপ বেগ রিকয়েল ভেলোসিটি অফ গান। এইরকম একটা বন্দুক আছে, এই বন্দুকে ভেতরে গুলি আছে, এই বন্দুকটার ভর m, গুলির ভর স্মল m। এবারে আমি কি করলাম? খাটাক করে বন্দুকটা মারলাম। বন্দুক যদি আমি ফায়ার করি, তাহলে বাইরে থেকে আমি কি বল প্রয়োগ করছি? না স্যার, হ্যাঁ আপনি তো এইটা দিয়ে বল প্রয়োগ করলেন। দেখো বাহ্যিক বল তো নয়, এটাও সিস্টেমের মধ্যে। এখান দিয়ে আমি যখন বল প্রয়োগ করছি, দেখো সমান ও বিপরীতমুখী একটা বল আছে, অর্থাৎ বাহ্যিক বল এখানে কিন্তু শূন্য। এই কনসেপ্ট ভুল করা চলবে না। তোমাদের খেলতে ফিরতে যা তোমরা অভিজ্ঞতা সঞ্চয় করো, সেগুলোই এখানে ফিজিক্সে লাগাতে হবে। এখন তুমি দেখো, আমি এখানে হাত দিয়ে ধরে রেখেছি বন্দুক, টাকাস করে মারলাম, এখানে কিন্তু বাহ্যিক বল শূন্য। যদি বন্দুকটাকে ছুড়ে দিতাম, এরকম করে যদি ঠেলতাম,
তখন আমি বলতাম যে এখানে বাহ্যিক বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে বাহ্যিক বল প্রযুক্ত হয়নি। এফ এক্সটার্নাল ইকুয়ালস টু 0। এফ এক্সটার্নাল 0 হওয়া মানে এলসিএলএম প্রযোজ্য। এলসিএলএম কি? ল অফ লিনিয়ার, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এইটা প্রযোজ্য। অর্থাৎ আমার মোট রৈখিক ভরবেগ প্রথমে কত ছিল না, দুটো বস্তুর ভর এম, এটা হচ্ছে গুলির বন্দুকের ভর, এম হচ্ছে গুলির ভর, তাদের বেগ ছিল 0। তাহলে প্রাথমিক ভরবেগ ছিল, মোট প্রাথমিক ভরবেগ ছিল 0। এবার মোট অন্তিম ভরবেগ দেখো, এই গুলিটার ভর এম, এবার গুলিটার বেগ আমি জানি না কোন দিকে, এদিকে হতে পারে এদিকে হতে পারে। স্যার এটাই আর কি হচ্ছে, এই দিকেই তো হবে স্যার। না, আমরা প্রথমে এই দিকেই ধরে নেবো, তাহলে আমরা কি করব, চিহ্ন নিয়ে আর আমাদের মাথা ঘামাতে হচ্ছে না, আমরা সবগুলোকে ওই দিকে নিয়ে নেব। বি এদিকে ধরলাম, আর এমটা এই ইউ বেগে এদিকে ছুটে যাচ্ছে ধরলাম, তাহলে আমি কি করব, এগুলো তো সব ভেক্টর রাশি। কি এটা হলো গিয়ে তোমার রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ ভেক্টর রাশি, আমি সবগুলোকে এক্স অক্ষের দিকে, পজিটিভ এক্স অক্ষের দিকে নেব। এটা 0 গোল্লা ছিল প্রথমে, এবারে হয়ে গেল এম ইন্টু ভি প্লাস এম ইন্টু ইউ। এটা হলো গুলির, এটা হলো বন্দুকের ভরবেগ, গানের ভরবেগ, আর এটা হলো বুলেটের ভরবেগ, রৈখিক ভরবেগ। আমি দুটোকেই ওইদিকে নিয়েছি, নিয়ে আমি দেখতে পাচ্ছি কি এম ভি সমান মাইনাস এম ইউ, সেখান থেকে আমি পাচ্ছি মাইনাস এম বাই এম ইন্টু ইউ। দেখলে তো আমাদের অভিজ্ঞতা কখনো তো ভুল হয় না, আমরা তো দেখেছি নিজেরাই। বন্দুক, তোমরা মেলাতে বন্দুক ছুঁড়েছো বা কখনো কখনো পিস্তল ছুঁড়েছো, সেখান থেকে একটা পেছনের দিকে থ্রাস্ট প্রযুক্ত হয়, ঠিক কি না? হ্যাঁ ঠিক, এখানে তোমরা যে পেছনের দিকে থ্রাস্ট প্রযুক্ত হয় সেই অভিজ্ঞতা তোমাদের ঠিক, এবং সেই অভিজ্ঞতার কথা একেবারে অক্ষরে অক্ষরে স্বীকার করে নিল এই নেগেটিভ সাইনটা। এখানে আমরা বুঝতে পারলাম যে এই বেগটা আমরা এদিকে ধরেছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এইদিকে, কারণ এর মান নেগেটিভ এসছে। তাহলে এই যে বেগটা, এটাকে বলা হয় বন্দুকের প্রতিক্ষেপ বেগ, রিকয়েল ভেলোসিটি অফ গান। রিকয়েল ভেলোসিটি অফ গান এখানে কত হবে না, গুলির ভর বাই বন্দুকের ভর, বড় এমটা বন্দুকের ভর, বন্দুকের ভর ইনটু গুলির বেগ। এইভাবে আমরা বন্দুক কেন পিছু হটে, একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলে সেটা কেন পিছু হটে, সেটা আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে বলতে পারছি, ক্রিয়া প্রতিক্রিয়া। আর একটু ভালো করে বলতে গেলে আমরা বলবো যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা, নিউটনের তৃতীয় গতিসূত্র যা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র তা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের গতিসূত্র, তৃতীয় গতিসূত্র পাওয়া যায়, তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র পাওয়া যায়। কোনটা আগে কোনটা পরে কিন্তু বলা যাবে না এইখানে। তাহলে আমি বলতে পারি যে প্রতিক্ষেপ, বন্দুকের যে প্রতিক্ষেপ বেগ, এটাকে আমরা এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কেন সেটা পেছনের দিকে ছিটকে যায়, কত বেগে ছিটকে যায়, সেটাও আমরা বলতে পারি। এবারে তোমাকে ধরো কোশ্চেন দিল, তোমাকে বলবে কোশ্চেন নাম্বার 1, 3 কেজি ভরের একটি বন্দুক থেকে, 50 গ্রাম করে দিই, 50 গ্রাম ভরের একটি গুলি 200 মিটার, এটা একটু কমিয়ে দিয়েছি, 200 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপিত হলো, নিক্ষেপিত হলো। বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত? ব্যাস, তাহলে এম দিয়েছে 3000 গ্রাম, স্মল এম দিয়েছে 50 গ্রাম, ইউ দিয়েছে
200 মিটার পার সেকেন্ড। দেখো এটাকে সেন্টিমিটার করে লাভ নেই, কারণ আমার ভর দুটোর অনুপাতে যদি আমি বসাতে পারি তাহলে আর আমার এখানে সিজিএস এসআই মিক্সড হয়ে যাচ্ছে বলে আমার টেনশন থাকবে না। কারণ আমরা জানি প্রতিক্ষেপ বেগ সমান মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। এবার এটা যেহেতু একটা অনুপাত, দুটো সমান রাশির অনুপাত, তাদের একক যদি সমান হয়ে যায় অন্য কারোর কিচ্ছু বলার নেই। আমি এখানে 50 লিখব। মিক্সড অনুপাত দিলে মিক্স দিয়ে কোনো অঙ্ক কষা যায় না, এই ধারণা থেকে বেরোতে হবে। অনেকেই তোমাকে হয়তো আগে বলেছেন, হয়তো আমিও অনেক সময় বলতে পারি যে দেখ সিজিএস এসআই এক করতে হবে, তারপরে তুই ফর্মুলায় বসাবি। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত এটা বলা হয়। আর একটা লেভেলে এখন তুমি একটু ম্যাচিওর, একটু বুঝতে পারছো যে আমি এটা অনুপাতে করছি। এর একক যদি আমি কুইন্টালে দিই, আর এটাকে যদি আমি অন্য কোনো এককে সিজিএস এসআই এপিএস যা বসাতে পারি, তাতে আপত্তির কিছু নেই। এটা আমার কথা নয়, আন্তর্জাতিকভাবে এটা এইভাবে করা হয় যে -50/3000 গুণিতক 200 খাটাক 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 খাটাক, তাহলে কত হবে? 10-এর 3 মানে প্রায় 3.33 মিটার পার সেকেন্ড। 33 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকটা ছিটকে পেছনের দিকে আসবে। এটা কিন্তু কম বেগ হলো না, কারণ এখানে কেন বেশি বেগ হচ্ছে বলো তো? এই যে গুলি আমরা নিই, এটা তো 5 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 10 গ্রামের হয়, এখানে একটু 50 গ্রাম বেশি নিয়েছি। যত ভারী গুলি হবে সামনের দিকে ভরবেগ বেশি হবে, তাহলে পেছনের দিকেও বন্দুকটা বেশি ভরবেগ নিয়ে ছিটকাবে, এই কারণে এটা বেশি আসছে। এত বেশি কিন্তু অ্যাকচুয়াল কেসে আসে না, কারণ বন্দুকটা একটু ভারী হয়, 3 কেজি 4 কেজি 5 কেজি ভরের বন্দুক হতে পারে, সেখান থেকে গুলিটা খুব হালকা, সেখান থেকে নিক্ষেপিত হয়। যত ভারী হবে তত তোমার এম করা সহজ হবে। আজকের আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা নিউটনের গতিসূত্র তৃতীয় গতিসূত্রের কথা আলোচনা করলাম। সেখানে আলোচনা করতে গিয়ে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বললাম, আর সেই ক্রিয়া প্রতিক্রিয়ার স্বরূপ জানলাম। ক্রিয়া প্রতিক্রিয়া থেকে বলের ঘাত, এই কনসেপ্টকে কাজে লাগিয়ে বাহ্যিক বলের অনুপস্থিতিতে আমরা জানলাম কি কোনো সংস্থার মোট রৈখিক বেগ 0 থাকবে, মোট রৈখিক বেগের পরিবর্তন হবে না যদি বাহ্যিক বল অনুপস্থিত থাকে। এটাকে আমরা বললাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেটাকে কাজে লাগিয়ে আমরা অনেকগুলো প্রবলেম নিউমেরিক্যাল করলাম। তার সাথে সাথে আমরা সেটাকে কাজে লাগিয়ে, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে কাজে লাগিয়ে বন্দুকের প্রতিক্ষেপ ব্যাখ্যা করতে পারলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের সঙ্গে হাজির হব আমাদের খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমরা এই স্পেসে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডল ছাড়িয়েও যে যানে আমরা যাই, অর্থাৎ পৃথিবীর বাইরে আমরা চলে যাই যে যানের সাহায্যে, সেটা হলো রকেট। আর সেই রকেটটা ভেরি ইম্পর্ট্যান্ট। আজকালকার দিনে রকেট বিভিন্ন গবেষণার কাজে, বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে, সব কিছুর কাজে রকেট কিন্তু লাগেই। এই রকেটের কার্যনীতি আমরা বুঝতে পারবো এই তৃতীয় গতিসূত্র থেকে, অথবা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। এর পরের ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। আজকের আমি এই পর্যন্ত। উইশ ইউ অল দ্য বেস্ট।